আজকে গুণোত্তর প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। গুণোত্তর প্রকৃতিতে যে কথাটা বলছে যে এটা কি হচ্ছিল, সমান্তর প্রকৃতির ক্ষেত্রে কি ছিল সেটা আগে বলে নিই। সমান্তর প্রকৃতির ক্ষেত্রে প্রথম পদ একটা ছিল, তারপর একটা সাধারণ অন্তর ছিল যেটা ক্রমাগত যোগ করে যেতে হতো। এইভাবে যোগ করে করে এনতম পদের ক্ষেত্রে আমরা দেখতাম এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। এটা ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো আর রৈখিক বন্ধনী দিয়ে দিতে পারো, যে কোনো একটা দিয়ে দিলেই হয়। তাহলে একে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি হিসাবে এগুলোকে বুঝতাম, এই অংশটাকে। এবার গুণোত্তর প্রগতির ক্ষেত্রে অবশ্যই গুণ কথাটা যুক্ত আছে, যে কারণে এখানে যে প্রগতিটা দেখতে পাচ্ছ, প্রগতি মানে আমি তোমাদের বলেছিলাম যে একটা সংখ্যার মিছিল তৈরি হয়েছে, প্রোগ্রেশন বা মিছিল। পরপর যে সংখ্যাগুলো আসে, মানে একটা সংখ্যা হলেও তাদের মধ্যে সাধারণ অন্তর পেয়ে গেলে তাদের পরবর্তী সংখ্যাগুলো আমরা জানতে পেরে যাচ্ছি। এখানে গুণোত্তর প্রগতির ক্ষেত্রে সেই ঘটনাই ঘটছে যে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এরও থাকবে প্রথম পদ, কিন্তু এর সাধারণ অন্তরের জায়গায় গুণ হয়ে যাওয়া পদটা সেটা সাধারণ অনুপাত হিসাবে ধরা হবে। এ আর স্কোয়ার এইভাবে চলতে থাকবে। এ আর টু দি পাওয়ার, এখানে ছিল এন মাইনাস ওয়ান, এখানে এন মাইনাস ওয়ান লেখা হবে। তাহলে এখানে আরটাকে কি বলা হচ্ছে? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত বলা হচ্ছে। আর এটাকে বলা হচ্ছে প্রথম পদ। তাহলে তোমরা গুণোত্তর প্রগতির ব্যাপারটা বুঝতে পারলে। একটা উদাহরণ হিসাবে আমি তো এটা একটা বোঝাতে পারবো, যে উদাহরণের ক্ষেত্রে ধরো 3 প্রথম পদ, 3 সমান প্রথম পদ আমি ধরলাম, আর সাধারণ অনুপাত ধরলাম, সাধারণ অনুপাত লিখলাম কত, 2 লিখলাম ধরো। তাহলে গুণোত্তর প্রগতিটা কি কি আসছে দেখো, 3 গুণিতক 2, 3 গুণিতক 2 এর স্কোয়ার, 3 গুণিতক 2 এর কিউব, এইভাবে পদগুলো পরপর চলে আসবে। তাহলে এইভাবে দেখতেই পাচ্ছ যে গুণোত্তর প্রগতিতে পদগুলো কত আসছে, 3, তাহলে 6, তাহলে 12, তাহলে 24। এভাবে পরবর্তী এই যে পদগুলোর মধ্যে 2 গুণ করে চলে গেলে, 2 গুণ করে চলে গেলে ক্রমাগত পরবর্তী পদগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এর পরবর্তী যে অংশটা আমরা দেখব যে গুণোত্তর প্রগতির বিভিন্ন সূত্রগুলো কেমন হয় সেগুলোর ব্যাপারে একটু জেনে নেব। তাহলে গুণোত্তর প্রগতিতে প্রথম জানতে হবে পদ কি, মানে এই যে পদগুলো যে আসছে প্রগতিতে যে পদ আসছে, তাহলে এটাকে অবশ্যই প্রথম পদ বলা হবে, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা হচ্ছে এনতম পদ। ঠিক সেরকম এখানে পদগুলো যখনই আলোচনা করব তখন দেখতে পাবো যে পদগুলো কি কি আসছে সেটার ব্যাপারে একটু ভালো করে দেখে নেব। তাহলে আমরা দেখলাম যে প্রথম পদের ক্ষেত্রে হচ্ছে এ আর টু দি পাওয়ার 1 মাইনাস 1। তাহলে সূত্রটা কিভাবে আসছে দেখে নাও। 2 নম্বর পদের ক্ষেত্রে দেখলাম এ আর, তার মানে হলো এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1। 3 নম্বরের ক্ষেত্রে আমরা দেখলাম এ আর স্কোয়ার, তাহলে এ আর টু দি পাওয়ার 3 মাইনাস 1। T4 তাহলে পেলাম এ আর কিউব, তার মানে এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে আমরা যখনই এইগুলো থেকে আমরা আরোহণ পদ্ধতির সাহায্যে আমরা পরবর্তী সূত্র কি পাচ্ছি, টি টু দি পাওয়ার এন সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা যে সূত্রটা শিখলাম, টি টু দি পাওয়ার, এখানে ভুল লিখেছি, টি এন সমান
এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পেয়ে গেলাম। তাহলে এনতম পদের সূত্র আমাদের কাছে এটা হয়ে গেল। এনতম পদের সূত্র টিএন ইকুয়ালস টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার পদগুলোর সমষ্টি একটু আলোচনা করতে হবে। পদগুলোর সমষ্টিগুলো কিভাবে আসবে, তাহলে আমরা পদগুলোর সমষ্টির ব্যাপারে আরও একটা সূত্র শিখব। যে এই যে পদগুলো প্রগতির যে পদগুলো পাওয়া গেল, তাহলে আমরা জানি কি, আগে আমরা দেখি নেই যে টি1 টি2 ডট 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 টিএনকে আসলে কি বলা হচ্ছে, সামেশন টিএন বলা হচ্ছে। সামেশন টিএন বলা হচ্ছে। সামেশন টিএন হয়ে যাওয়া মানে হচ্ছে এস পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি যে এস ইকুয়ালস টু, তাহলে পদগুলো এবার লিখে ফেলি, এ আর স্কোয়ার ডট 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 এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এই ছিল সমষ্টি, কিন্তু এর একটা শর্ট ফর্ম দরকার। তাহলে এটাকে আমরা কমন নিয়ে নিই, 1 প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হলো। এরপর আমরা এখান থেকে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে দেখে নেব এ আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস অফ আর। তাহলে এটা কি করে এলো, এটা তোমরা শিখেছ, কিছুটা হলেও জানো যে 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস অফ আর ইকুয়ালস টু কত আসে, 1 মাইনাস অফ আর স্কোয়ার। এবার দেখো 1 প্লাস আর স্কোয়ার 1 মাইনাস অফ আর মানে কত হয়, 1 মাইনাস আর কিউ। এইভাবে আমরা ক্রমাগত এই যদি এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো 1 প্লাস আর স্কোয়ার ডট 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 আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, 1 মাইনাস অফ আর ইকুয়ালস টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন। এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে 1 প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস অফ আর। তাহলে অ্যাকচুয়ালি এখানে যে রেজাল্টটা ছিল, সেই রেজাল্টে যে আমরা এক জায়গায় আমরা লিখলাম কি, 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস অফ আর। এই রেজাল্টটা আমরা এখানে পুট করে দিলাম, যার ফলে এই রেজাল্টটা পুরোপুরি এসের যে আসে রেজাল্টটা এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর পেয়ে গেলাম। এবার এখান থেকে তোমরা একটা জিনিস শিখলে যে যোগফলের যে সূত্র হয়, সেই সূত্র তোমরা শিখে গেলে, এস ইকুয়ালস টু এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস অফ আর। তাহলে এটা ছিল তার সমষ্টির সূত্র। সমষ্টির সূত্রটা আমরা এখান থেকে শিখে নিলাম। এবার যদি এখানে দু রকমের সূত্রই অ্যাপ্লিকেশন করা হয়, এখানে এইভাবেও লেখা হয় এটাকে, যদি আর এর মানটা এইভাবে লেখা যায়, বুঝতেই পারছো যে প্লাস মাইনাসের ব্যাপার, যদি চেঞ্জও করা হয় কেটে যাবে। এবার গুণোত্তরীয় মধ্যক অনেক সময় চলে আসে। মধ্যক কি জিনিস, মধ্যবর্তী পদটাকে মধ্যক বলা হচ্ছে। তাহলে মধ্যবর্তী পদটাকে যদি মধ্যক বলা হয়, তাহলে আমরা দেখে নিই পরবর্তী দুখানা পদ আমরা যেরকম এর ক্ষেত্রে শিখেছিলাম, যে পরপর যে সংখ্যাগুলো ছিল এ আর স্কোয়ার, এটা ছিল তিনখানা পদ ছিল, এর মধ্যবর্তী পদ হচ্ছে এটা। তার মানে আমরা যেরকম আমরা শিখেছিলাম ক্রমিক সমানুপাতি শিখেছিলাম, ঠিক সেরকম এখানে অনুপাতের মধ্য সমানুপাতি এখানে ব্যাপারটা চলে আসবে। তাহলে এক্স ওয়াই যদি ক্রমিক সমানুপাতি হতো, তাহলে কি ঘটনা ঘটতো, ক্রমিক সমানুপাতি কথাটা যদি আমরা বলি, ক্রমিক সমানুপাতি যদি বলি, তাহলে এক্স বাই ওয়াই বাই জেড যদি লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স জেড ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট এক্স জেড, প্লাস মাইনাস রুট এক্স জেড। তাহলে এই রেজাল্টটা আসছে। তাহলে এটাকে ওয়াইটাকে মধ্যক বলা হতো, কারণ ওয়াইটা মাঝখানে আছে, ওয়াইটাকে মধ্যক বলা হতো। ঠিক সেরকম এখানে আমাদের যে আছে গুণোত্তর প্রগতিতেও একটা মধ্যক পাবে তোমরা, সেই মধ্যকটাকে তোমাদেরকে লিখে ফেলতে হবে। যেরকম এর ক্ষেত্রে এটা মধ্যক হয়ে যাচ্ছে,
দেখতে পাচ্ছ যে আমি যদি এ আর স্কোয়ারকে গুণ করে দিই তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার, তাহলে এ আর পেয়ে যাচ্ছি। তাহলে এটা যেরকম একটা মধ্যক পেলাম, এখানেও সেরকম একটা মধ্যক আমরা পেয়ে যাব। এরপর কোনো সমান্তর প্রগতিভূত তিনখানা পথ কিভাবে ধরা যায়। যদি মধ্যপথ দেওয়া থাকে তাহলে তোমরা বুঝতে পারছো যে এ যদি দেওয়া থাকে এর পরের পথটা হবে আর, এর আগের পথটা হবে এ বাই আর। যদি মধ্যপথ দেওয়া থাকে, তো মধ্যপথ যদি দেওয়া থাকে, তোমরা এটা সমান্তর প্রগতিতে শিখেছিলে, মনে করো এ আর মাইনাস ওয়ান, এ মাইনাস আর, এ মাইনাস ডি শিখেছিলে, এ প্লাস ডি শিখেছিলে। ঠিক এটারই তার একটা পরিবর্তিত রূপ। আর এমনি শিখেছিলে এ মাইনাস থ্রি ডি, মানে পাঁচখানা যদি পদ ধরার হতো এ মাইনাস ডি, এ প্লাস ডি, এ প্লাস থ্রি ডি, তাহলে এখানে যে পদটা ছিল, এখানে যে পাঁচখানা যে পদ ছিল, এখানে ধরার পদ্ধতিটা ছিল এইরকম। তোমরা এটা ধরা হতো না, চারখানা পদ থাকার জন্য এরকম ধরা হতো, চারখানা পদ। এর ক্ষেত্রেও সেই রকম ব্যাপারটা আসবে, তোমরা লিখে ফেলতে পারবে এ আর কিউব, এ আর টু দি আর কিউব। এটা তোমরা সংক্ষিপ্তকরণ থেকে জানতে পেরে যাবে। তাহলে আমরা যদি যতগুলো সূত্র শিখলাম সেগুলোকে সামারাই করি, তাহলে আমরা কি কি শিখলাম আর একটু আলোচনা হয়ে যাক। প্রথম সূত্র যেটা শিখলাম যে পদ কি করে আমরা বের করব, এটাকে আমরা প্রথম পদ বলি। তাহলে সূত্রগুলো, প্রয়োজনীয় সূত্রগুলো এখান থেকে জেনে নিতে হবে আমাদেরকে, কি কি সূত্র লাগবে। এটাকে আমরা প্রথম পদ বলে শিখব, প্রথম পদ বলবো। আর আরটাকে সাধারণ অনুপাত বলবো, সাধারণ অনুপাত বললাম। তাহলে এখানে এনতম পদের সূত্র কি হলো, এনতম পদের সূত্র হচ্ছে টিএন, এনতম পদ। এটা খুব বের করতে আসে। এনতম পদ টিএন সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আসছে। আর এন সংখ্যক পদের যোগফলের সূত্র কি শিখলাম, এন সংখ্যক পদের যোগফলের সূত্র, এন সংখ্যক পদের যোগফল তাহলে হচ্ছে কত, এস এন ইকুয়ালস টু এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস অফ আর, এটা পেলাম। এর পরবর্তী যে সূত্রটা আমরা দেখব সেটা হচ্ছে মধ্যপদ নির্ণয়ের যে সূত্র, 3 নম্বর যে সূত্রটা দেখলাম, যে মধ্যপদ যদি আমরা দেখেছি যে মধ্যপদ এ আর বি, এক্স আর বি যদি হয়, এতে এ বি এর মধ্যপদ বের করব কি করে, ক্রমিক সমানুপাতির দ্বারা, এ বাই এক্স, এক্স বাই বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ বি। তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বি, স্কোয়ার রুট অফ এ বি, এটা তার মধ্যপদ হয়ে গেল, মধ্যপদ নির্ণয় হয়ে গেল। এরপর 4 নম্বর যে সূত্রটা শিখলাম আমরা, এ বাই আর, এ আর। তাহলে যদি মধ্যপদ দেওয়া থাকে তাহলে তার আগের পদ পরের পদটা আমরা এভাবে শিখলাম। এছাড়াও এখানে আমরা যদি লিখতে পারি, যদি চারখানা পদ ধরতে বলে তাহলে আমরা এইভাবে সেগুলোকে করব, এ বাই আর, এ আর কিউব। এইভাবে আমরা তিনখানা কি চারখানা যে পদ দেওয়া থাকবে সেগুলো আমরা ধরে নিতে পারবো। এরপর আমরা বিভিন্ন অঙ্কে চলে যাব। আচ্ছা, তোমাদের লং কোশ্চেন থেকেই দেখালে আমার মনে হয় বেটার হবে। এখানে শর্ট কোশ্চেন থেকে দেখানোর থেকে বেটার হচ্ছে লং কোশ্চেনের মাধ্যমেও যদি দেখাই, তাহলে দেখো, না হলে শর্ট কোশ্চেন থেকে যেরকম দেখাচ্ছিলাম সেরকম দেখালেও হয়। দেখো এখানে সেকশন 2তে তোমাদের বলেছে, কয়েকটা অঙ্ক বলেই দিয়েছে যে কিভাবে হচ্ছে। এখানে এক্স ওয়াই জেড 405 গুণোত্তর প্রগতিতে আছে, 5ও আছে, এটা 5 লেখা আছে। 5xyz 405 গুণোত্তর প্রগতিতে থাকলে xyz এর মানগুলো বের করতে বলছে। তাহলে এটা কিভাবে করবে, সেই অনুপাতের মাধ্যমে করে দিলে হয়ে যাবে। যদি আমি অঙ্ক দেখাই,
তোমরা 2 নম্বর থেকে শুরু 1 নম্বর থেকেই শুরু করবে। শর্ট কোশ্চেনগুলো তোমরা নিজেদেরকে করতে হবে, বুঝলে তো? তোমাদের শর্ট কোশ্চেনগুলো নিজেকে করতে হবে, যেগুলো পারবে না আমাকে পাঠিয়ে দেবে, আমি দেখিয়ে দেবো। এমসিকিউগুলো নিজেকে করতে হবে। আমি লং কোশ্চেনগুলো থেকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এটা গুণোত্তর প্রগতিতে আছে, জিপিতে আছে, জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকার মানে কি? তাহলে তাদের অনুপাতটা একটা নির্দিষ্ট যে অনুপাত x/5 আমরা লিখতে পারি, না হলে এরকম প্যাটার্নেরও লেখো, অসুবিধা কিছু নেই তাতে। আচ্ছা, 5/x, x/y, y/z, z/405 এরকম ভাবে তাদের বিভিন্ন অনুপাত আসছে। এবার আমরা বিভিন্নভাবে এদেরকে বের করে নিতে পারবো। দেখো কীভাবে বের করছি। 5/x সমান তাহলে কত পেলাম? x/y। তাহলে এখান থেকে পাচ্ছি 5y = x²। এখান থেকে এটা পাচ্ছি। বা আরও যদি বেটার হচ্ছে সাধারণ অনুপাত r ধরে নাও, সব থেকে ভালো হয়। সাধারণ অনুপাত r ধরে নিলে, বা এটাকে যদি উল্টে দিয়ে আরও ধরতে পারো তাহলে আরও ভালো হয়, যেহেতু এদের অনুপাত যদি r ধরা যায় তাহলে সব থেকে বেটার হয়। তার মানে হবে কি x/5, y/x, z/y, 405 বাই এখানে z লিখে দাও, দিয়ে r ধরি। সাধারণ অনুপাত তো এটাই হবে। তাহলে x এর মান তাহলে কত পেলে? 5r। তাহলে y এর মান কত পেলে? xr। এই যে ফার্স্ট এটার সঙ্গে লাস্ট এটা তুলনা করলাম, মিডলটার সঙ্গে এটা তুলনা করলাম, xr। এবার x এর মান কত? 5r, তাহলে 5r²। এইভাবে তোমরা পেয়ে যাবে। তাহলে কত পাচ্ছ? z সমান yr। তার মানে হলো কি, y এর যদি হয় তাহলে 5r³ আর 405 সমান তাহলে কত পাবে? 405 সমান zr। z এর মান কত পেলে? 5r³, তাহলে 5r⁴ পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা লিখতে পারি r⁴ সমান 81। তাহলে r এর মান এখান থেকে আমরা লিখতে পারি +-3। দুটো রেজাল্ট আমরা কনসিডার করতে পারি, +-3 এলো। তা দিয়ে এবার x y এর z এর মান এবার পেয়ে যাব আমরা। এখানে r এর মানগুলো এখানে x এর জায়গায় বসিয়ে দেবো, এখানে বসাবো, এখানে বসাবো, বসালে মানগুলো পেয়ে যাব। তোমরা এটা একটু নিজেরা করে নেবে। তাহলে যেহেতু আমি বের করে দিলাম, সুতরাং তোমরা একটু চেষ্টা করবে। এবার পরবর্তী যে অঙ্ক বলছে আমরা চলে যাব সেখানে। কোনো গুণোত্তর প্রকৃতির দ্বিতীয় পদ বলেছে, 2 এর দাগে কোনো গুণোত্তর প্রকৃতির দ্বিতীয় পদ b সাধারণ অনুপাত r যদি হয়, প্রথম 3টি পদের গুণফল বলেছে 64, তাহলে b এর মান কত? তাহলে গুণোত্তর প্রকৃতির 2 এর দাগে যে অঙ্কটা বলছে তোমরা তোমাদের বইয়ের সঙ্গে একটু ম্যাচ করাবে। এখানে দেখো এই অঙ্কটা আছে, কোনো গুণোত্তর প্রকৃতির দ্বিতীয় পদ b সাধারণ অনুপাত r, প্রথম 3টি পদের গুণফল বলেছে 64, তাহলে b এর মান কত নির্ণয় করতে বলছে। তাহলে প্রকৃতির প্রথম 3টি পদ বলেছে, দ্বিতীয় পদ বলেছে b। এটা একটু জিনিসটা তোমরা পারবে। কেমন করে পারবে? এই যে প্রথম 3টি পদ বলেছে, তাহলে দ্বিতীয় পদ বলেছে t1 বলেনি, t2টা বলেছে, t3 বলেনি, কিন্তু সাধারণ অনুপাত r বলে দিয়েছে। তাহলে এখানে br ধরলে, এখানে b/r ধরে নিলে, দিয়ে 3টে গুণফল b/r ইন্টু b ইন্টু br সমান, এটা কার সঙ্গে সমান করবে? এটা 64 সঙ্গে সমান করে দাও, দিলে অঙ্কের উত্তর চলে আসবে। দিয়ে এখান থেকে b এর মান পেয়ে যাবে। তাহলে এই অঙ্কটা তোমাদের সহজ ছিল, এটা তোমরা পারবে, এটা করলাম না। এরপর আমি চলে আসছি এই অঙ্কটা, তাহলে তোমরা পারবে। b³ তাহলে কত বের করে ফেলতে পারবে। 3-এর আমি যে কোনো একটা 1-এর দাগের অঙ্কটা করে দিচ্ছি, তোমরা বাকি দুটো অঙ্ক নিজেরা থেকে করার চেষ্টা করবে। দেখো কত আছে।
3 দাগে 3 এর একটা করছি, তাহলে এখানে বলছে 2, 6, 18, 54 এরকম করে পদগুলো আছে। এই পদগুলো গুণোত্তর প্রগতির দশম এবং পিতম পদ নির্ণয় করতে বলছে। তাহলে দশম পদ কি করে বের করব? প্রথমত আগে প্রথম পদ জানতে হবে। প্রথম পদ সমান এ বলছি 2 হবে। সাধারণ অনুপাত আর সমান সাধারণ অনুপাত 6/2, মানে পরের পদটা তারপর 2, তাহলে 3 পেলাম। তাহলে সাধারণ অনুপাত যেহেতু 3 পেয়েছি, তাহলে এখান থেকে আমরা দশম পদ কি করে বের করতে হয় দেখে নেব। এবার তাহলে T10 বের করতে বলেছে। দশম পদ যদি বলে এটা, তাহলে দেখো দশম পদের ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি কত আসছে। দশম পদ a r⁴ আসবে। তাহলে a r⁴ যদি আসে, তাহলে a এর পর হচ্ছে কত 2, আর r এর মান তো 3 পেলাম, 3⁹। তাহলে এটা এবার ক্যালকুলেটর করে দিলে চলে আসবে। এবার আরেকটা বলেছে পিতম পদ নির্ণয় করতে বলেছে। পিতম টিপি তাহলে হবে কত 2, 3⁻p−1। তাহলে পিতম পদ এটা হয়ে গেল পিতম পদ হয়ে গেল। এরপর পরবর্তী, এবার তোমরা বাকি যে অঙ্কগুলো এখানে করার চেষ্টা করবে। এখানে দেখো সাধারণ অন্তর কত হচ্ছে, সাধারণ অনুপাত 1/√5 হবে, মানে পরেরটা থেকে আগেরটাকে ভাগ করে দিলে পেয়ে যাবে। এই অঙ্কগুলো মোটামুটি সহজ আছে, তোমরা পারবে। আমি যে কোনো একটা অঙ্ক এখান থেকে করে দিচ্ছি। এবার 4 দাগে আমি চলে যাচ্ছি। 4 দাগে 3খানা অঙ্ক আছে। 3খানা অঙ্কের মধ্যে আমি যেটা করে দিচ্ছি সেটা হচ্ছে, আমি 3-এরটা করে দিচ্ছি, তোমরা বাকি দুটো করার চেষ্টা করবে। সমান্তর প্রগতি যদি করে থাকো, ওইখান থেকে যদি বেসিকটা তোমাদের জানা থাকে, তাহলে আশা করি এখানেও সমস্যা হবে না। এখানে বলছে কোনো গুণোত্তর প্রগতির n-তম পদ p দেখাও যে প্রথম 2n-1 সংখ্যক পদের গুণফল এটা হচ্ছে। তাহলে p n-তম পদকে p বলেছে, তাহলে আমরা সেটাই লিখে ফেলবো। গুণোত্তর প্রগতির প্রথম আর সাধারণ অনুপাতের ব্যাপারে বলা নেই, যে কারণে আমাদেরকে প্রথম পদ ও সাধারণ অনুপাত ধরে ফেলতে হবে। এবার আমরা দেখে নিই কি আসছে। 4 দাগে 4 3 করছি। ধরি প্রগতির চতুর্থ পদ, প্রথম পদ সমান a সাধারণ অনুপাত সমান r। n-তম পদ a r⁴n-1 সমান এখানে আসছে কত p। তার প্রথম এত সংখ্যক পদের গুণফল তাহলে কত আসবে? তাহলে n সংখ্যক পদের গুণফল কি আসছে দেখো। n সংখ্যক পদের গুণফল 2n-1 সংখ্যক পদের গুণফল সমান a ইন্টু ar ইন্টু ar স্কোয়ার ইন্টু ডট করে a r⁴ 2n-1 বলেছে, তাহলে অবশ্যই এখানে একটা বাদ চলে যাবে, 2n-2 হয়ে যাবে, আরও এক বাদ যাবে। তোমরা তো জানো যে n-তম যদি হয় তাহলে n-1 হয়, তাহলে যেহেতু এখানে 2n-1 দেওয়া আছে, অবশ্যই 2n-2 হয়ে যাবে। তাহলে এবার এখান থেকে তাহলে এটা কতগুলো পদ আসছে, এখানে কতগুলো পদ কাউন্টিং হচ্ছে সেটা একটু দেখে নিতে হবে তোমাদেরকে। এটা 1-এর জন্য 1 থেকে শুরু হয়েছে 2n-2, তাহলে এখানে হয়ে গেল a⁴2n-1 সংখ্যক। তোমরা একটু ভালো করে দেখবে যে আর কতগুলো আছে, আর 2n-2 সংখ্যক আছে, এও তার সঙ্গে এত দূর আছে, কিন্তু এ একটা বেশি আছে, যে কারণে এটা 2n-1 হয়ে গেল। এরপর আমরা দেখে নিচ্ছি এই যে আর এর ক্ষেত্রে কি আছে।
আর এর ক্ষেত্রে সূচকগুলো যোগ হবে 1 যুক্ত 2 যোগ করে করে 2n-2 পর্যন্ত হলো। এবার সাধারণ সূত্র আমরা শিখিয়েছি a2n-1, এর সাধারণ সূত্র আমরা শিখিয়েছি আর এর ক্ষেত্রে n × n+1/2, n × n+1/2, তাহলে a2n-1 আর টু দি পাওয়ার এখানে 2 কেটে গেল n-1, এখানে 2n-1 a আর টু দি পাওয়ার n-1 2n-1, তাহলে এই রেজাল্টটা p এর সঙ্গে সমান, তাই এখানে p লিখে দাও, p 2n-1। তাহলে এই ছিল টোটাল রেজাল্ট। তোমরা দেখতেই পাচ্ছ যে অঙ্কগুলো তুলনামূলকভাবে খুবই সহজ। এবার আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, তোমরা সব বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। পাঁচে থেকে বলছে 5-এর 1 বলছে, দেখো 5 থেকে একটা কোশ্চেনটা দেখিয়ে দিই তোমাদের বইয়ের সাথে সাথে মিলিয়ে ফেলতে পারো। এই যে প্রগতিটা বলেছে, গুণোত্তর প্রগতির কোন পদের মান এত হবে, তাহলে এরকম টাইপের অঙ্ক থাকলে কিভাবে করবে, যেহেতু পদগুলো প্রথম পদ √2 দেওয়া আছে এবং সাধারণ অনুপাত বের করে ফেলতে হবে, দিয়ে কোনো একটা পদের সঙ্গে এটাকে ধরে নিতে হবে, দিলে n এর মানটা বের করে ফেললেই অঙ্ক হয়ে যাবে। আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে, তোমরা তাহলে 2 মার্কটা কভার করে রাখতে পারবে। তাহলে দেখো এখানে প্রগতির প্রথম পদ, ধরি প্রথম পদ, আজকে অঙ্কগুলো করে রাখতে পারিনি, তাই এই জন্য একটু করে করে দেখাচ্ছি, পরের ক্লাসগুলোতে অঙ্কগুলো করে রাখবো, দিলে তোমাদের সুবিধা হবে, তাড়াতাড়ি দেখিয়ে দিলে অনেকটা একটা ক্লাসের মধ্যে অনেকটা অঙ্ক কভার করা যাবে। প্রথম পদ a সমান তাহলে √2, আচ্ছা এটা কেটে দিলাম কেন, এটা ধরিটা কেটে দিতে হবে, a সমান √2। সাধারণ অনুপাত তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, সাধারণ অনুপাত সমান হবে r = √6/√2, তাহলে এখানে কত আসছে, √6 × √3 √2 × √3/√2, এটা আর এটা কাটলো, =√3 এলো। তাহলে এই যে √3 এসছে, এবার অঙ্কটা করতে সুবিধা হবে। এবার আমাদেরকে ধরে নিতে হবে প্রগতির n-তম পদ হলো 243 √3 ধরে নিতে হবে। ধরি প্রগতির n-তম পদ সমান tn সমান, এবার কত কত ধরা হয়েছিল, √2 প্রথম পদ √2 আর সাধারণ অনুপাত √3 এর হোল টু দি পাওয়ার n-1, তো পদ হলো 243 √2। আচ্ছা এখানে এটা না লিখে, এটা লিখবে না, n-তম পদ হলো এটা, তাহলে এখানে লিখবে tn সমান, এবার এখানে লিখবে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, নাহলে অঙ্কটা একটু হলেও প্রবলেম থেকে যাচ্ছে, লেখাটা প্রবলেম থাকছে আর কি। এই যে tn সমান লিখে ফেললাম। এবার শর্তানুযায়ী তোমরা দেখতে পাচ্ছ যে √2 আর √3 হোল টু দি পাওয়ার n-1 = 243 √2। এবার √2 উভয় পক্ষ থেকে ক্যান্সেল করে দাও, √3 হোল টু দি পাওয়ার n, √2 ক্যান্সেল, 243। এবার 243কে ক্রমাগত ভেঙে যাও, 3 দিয়ে 81, 3 এ 27, 3 এ 9, 3 3 এ 9, তাহলে এখানে যদি আমি লিখে √3 এর হোল টু দি পাওয়ার n-1, এখানে হলো কত, 3 কতবার এলো, 1 2 3 4 5 বার এলো, বা এখানে 3 টু দি পাওয়ার n-1/2, হাফ মানে হচ্ছে n-1/2, 3 টু দি পাওয়ার হাফ, বেস দুটো ইকুয়াল হয়ে গেছে, তার মানে হচ্ছে n-1/2 = 5, বা 2 এখানে গুণ হয়ে গেল, এখানে হলো 10, n এর মান হচ্ছে 11, তাহলে n এর মান আমরা পেয়ে গেলাম 11। অতএব তাহলে লিখে ফেলতে পারো, অতএব
11তম পদ হলো কত? 11তম পদ হচ্ছে 243√2। এর পরবর্তী আমরা অঙ্কে চলে যাব। 6 দাগের যে অঙ্কগুলো আছে সেটা তুলনামূলকভাবে অনেক সহজ অঙ্ক দিয়েছে। দেখো এখানে 4খানা আছে, কমা কমা ডট ডট দিয়ে কমা দিয়েছে 6 একের দাগ। এখানে তোমরা দেখবে 4খানা ঘর আছে, 1 2 একটা কমা পড়েছে, তার মানে এখানে একটা পদ আছে, এটা একটা পদ ব্ল্যাঙ্ক আছে, এটা চতুর্থ পদ 22/27 যেটা আছে সেটা চতুর্থ পদ বলছে। তাহলে প্রথম পদ 11/4 আর চতুর্থ পদ 22/27। তাহলে আমরা সাধারণ অনুপাত আ ধরে নেব, দিয়ে অঙ্কটা করা শুরু করব। তাহলে 6 একের দাগ দেখো, 6 একের দাগে বলছে ধরি প্রথম পদ সমান এ সমান কত আসছে 11/4। এবার ধরি সাধারণ অনুপাত সমান আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T4 সমান, তাহলে আমরা লিখতে পারি কত a প্লাস আর কিউব। তাহলে এর মান হচ্ছে 11/4, আর কিউবের মান দেওয়া আছে। শর্তানুযায়ী এখানে কি হবে, শর্তানুযায়ী 11/4 আর কিউব সমান 22/27, বা আর কিউব সমান 22/27 গুণিতক 4/11 2, তাহলে 8/27। তাহলে আর এর মান পেলে 2/3, এটা পেলে। এবার পরপর তোমরা ব্ল্যাঙ্ক পদগুলো বের করে বলতে পারো। দ্বিতীয় পদ তাহলে কত আসবে, তাহলে সেটাকে যে প্রথম ব্ল্যাঙ্কটা আছে সেটা দ্বিতীয় পদ তাহলে পেলে কত 11/4 গুণিতক 2/3। তৃতীয় পদ তাহলে কত পেলে 11/4 গুণিতক 2/3 গুণিতক 2/3। ক্যালকুলেশন করে ফেলবে, তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে 11/6, আর এখানে আসবে কত 9, 11/9। তাহলে এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করে ফেলতে পারবে আশা করি। এবার আমার বইতে দেখো যেটা বলেছে আর এর মান নির্ণয় করো। তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে তার সঙ্গে একটু ম্যাচ করে নেবে। এখানে বলছে আর এর মান নির্ণয় করো, এই গুণোত্তর প্রগতিতে আছে বলছে। তাহলে এটা তো সেই শর্তে ফেলে দিলে হয়ে যায়। প্রথম দুটো পদের সমষ্টি বা পদের গুণফল, প্রথম দুটো পদের গুণফল তৃতীয় পদের বর্গের সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকিগুলো করবে। সাতের একের দাগের যে অঙ্কটা বলছে, তাহলে 3r + 1 7r ও 10r + 8 জিপিতে আছে। জিপি লিখে দেবে তোমরা, সংক্ষেপে জিপিতে গুণোত্তর প্রগতিতে আছে বা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, বুঝলে তো? তাহলে তোমাদের লিখতে একটু সুবিধা হবে। তাহলে শর্তানুযায়ী তোমরা লিখতে পারো, শর্তানুযায়ী এবিসি যদি গুণোত্তর প্রগতিতে থাকে তোমরা তাহলে জানো যে বি স্কোয়ার সমান এসি, লাস্টের দুটো পদের গুণফলের সঙ্গে সমান হয়। তাহলে এখানে তোমরা লিখতেই পারো যে লাস্ট দুটো পদের গুণফল 7r এর হোল স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে। এখানে 30r স্কোয়ার প্লাস এখানে 10r 24r 8 49r স্কোয়ার। এবার এখানে এটা যদি আমি বিয়োগ চলে যাই -19r স্কোয়ার প্লাস 34r প্লাস 8 = 0 আসছে। এবার দেখো এখানে ক্যালকুলেশন করলে কি আসছে, 19r স্কোয়ার মাইনাস 34r মাইনাস 8 = 0।
এবার মিডল টার্ম করে দেখো 19r² ইকুয়ালস টু 38 মাইনাস 4 করে দাও, দিলে হয়ে যাচ্ছে -8 ইকুয়ালস টু 0, বা 19r² মাইনাস 38r প্লাস 4r মাইনাস অফ 8 ইকুয়ালস টু 0, বা 19r মাইনাস r মাইনাস 2 প্লাস 4r মাইনাস অফ 2 ইকুয়ালস টু 0, বা 19r প্লাস 4 এখানে হচ্ছে r মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা r সমান এখানে বলেছে কত -4/19 আর এখানে হচ্ছে 2। তাহলে এখান থেকে তোমরা দেখতে পেলে যে দুখানা মান পেয়ে গেছো তোমরা। 7 ক্ষেত্রে দুখানা তোমরা মান দেখতে পাচ্ছ, যে দুখানা মানই যেহেতু আসছে তাহলে দুখানা মানই তোমাদেরকে নিতে হবে। এখানে কোনো কন্ডিশনার দেয়নি, যে কারণে তোমাদেরকে দুটো মানই গ্রহণ করতে হবে। এর পরবর্তী অঙ্কে যেটা বলছে 4টি গুণোত্তরীয় মধ্যক বসাও, তার মানে 4টি গুণোত্তরীয় মধ্যক বলতে এটা দুটোকে নিয়ে আরও 6খানা পদ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? তাহলে এটাকে করার চেষ্টা করবে। 8এর দাগ 9এর দাগ একটু একটু করে দেখিয়ে দিলে আজকের মতো করে ক্লাস তোমরা করে রাখবে, তোমাদের পড়া করে রাখবে। 8এর দাগ বলছে কি, তাহলে 7 ও 4 এর মধ্যে যে 4টি গুণোত্তরীয় মধ্যক আছে, তাহলে আমি যদি এ কে 7-এর 4 ধরে নিই, তোমরা তোমাদের একটু বইয়ের সঙ্গে মিলিয়ে নিবে। ধরি সাধারণ অনুপাত তাহলে হবে সমান আর হচ্ছে। তাহলে যেহেতু 4টি গুণোত্তরীয় মধ্যক চাইছে, তার মানে 7-এর 4 তাহলে ar² ar³ ar⁴, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 56, তার মানে ar⁵ এর সঙ্গে সমান হবে। টোটাল 6খানা পদ। এটা যদি প্রথম পদ হয় তাহলে 4খানা গুণোত্তরীয় মধ্যক প্লাস এটা, তাহলে এখান থেকে আমরা পেয়েছি শর্তানুযায়ী তোমরা লিখতে পারো যে 56 ar⁵ ইকুয়ালস টু 56, বা এর মান হচ্ছে 7-এর 4 r⁵ ইকুয়ালস টু 56, বা r⁵ 56 ইন্টু 4/7, এটা হচ্ছে 8, 8×4 32, 2⁵, তাহলে আর এর মান 2 পেলে, আর এর মান এখানে তাহলে 2 পেয়ে গেলে। তাহলে 4টি গুণোত্তরীয় মধ্যক হলো ar মানে হচ্ছে কত বের করে ফেলবে, 7/4 ইন্টু 2, তাহলে 7/2। এইরকমভাবে ar² ar³ ar⁴ এই 4টে গুণোত্তরীয় মধ্যক বের করে ফেলবে, দিলে অঙ্কটা হয়ে যাবে। এরপর আমি বাকি 9এর দাগটা করব। 9এর দাগটা করে দেওয়ার পর দিলে তোমাদের যে এক্সট্রা নতুন বইতে যে এক্সট্রা থাকবে পদ্ধতি, সেগুলো এক্সট্রা পদ্ধতিতে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো করবে, আর না পারলে তোমরা গ্রুপে ওটা ফটো তুলে পাঠিয়ে দিবে। এরপর পরবর্তী একটু অঙ্কগুলো দেখে নাও কি আছে। এখানে 9 দাগটা তোমাদের দেখিয়ে দিই আমার বইতে কী রকম কোশ্চেন আছে। এই অঙ্কটা আমি করে দিচ্ছি। এটা কোশ্চেন সূত্রক যেগুলো আছে সেগুলো না করলেও চলবে। এবার তোমরা এখানে 9 দাগের অঙ্কটা দেখো। 9 দাগে বলেছে যে গুণোত্তর প্রকৃতিতে আছে, এবিসি জিপিতে আছে। তাহলে এখান থেকে যদি আমরা লিখি, তাহলে a+c > 2b বলেছে। তাহলে এখানে আমি আরও একটা জিনিস করতে পারি কি, সাধারণ অনুপাত লিখে দাও। ধরি সাধারণ অনুপাত সমান আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এ তাহলে কি আছে, শুধু এ, আর মানে প্রথম পদ আর কি, এটা প্রথম পদ হলো প্রথম পদ। দ্বিতীয় পদ তাহলে কত আসবে, দ্বিতীয় পদ বি সমান এ আর। তৃতীয় পদ হবে
সি সমান এ আর স্কোয়ার। এবার বলছি কি এ প্লাস সি সমান এ প্লাস এ আর স্কোয়ার ইকুয়াস টু এ প্লাস ওয়ান প্লাস আর স্কোয়ার, এটা দেওয়া আছে এ ওয়ান প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা জানি কি, এবার আমরা চলে আসি কিভাবে এটাকে করা যায়। তাহলে ওয়ান মাইনাস আর এর হোল স্কোয়ার, তোমরা জানো যে বর্গরাশির সমষ্টি, বর্গরাশি কখনো শূন্য থেকে ছোট হয় না, সবসময় জিরোর থেকে বড় অথবা সমান হয়। তার মানে এখানে কি আসবে, মাইনাস টু আর প্লাস আর স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াস টু জিরো। আমরা জানি বলে লিখে দিতে পারো, আমরা জানি। তাহলে বা ওয়ান প্লাস আর স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াস টু টু আর, বা এখানে গুণ করে দাও ওয়ান প্লাস আর স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াস টু টু এ আর, বা এ প্লাস এ আর স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াস টু টু এ আর। তাহলে এ এখানে বসবে সি আর এখানে বসে গেল টু বি। দেখো বি মানে হচ্ছে কি, আমি তো বলেই দিয়েছি বি মানে এ আর, দিয়ে রাশিমালাটা বসিয়ে দাও, তাহলে প্রমাণ শেষ, প্রমাণিত বলে কথাটা লিখে দাও। এভাবে তোমরা 2 মার্কগুলো কমপ্লিট করে রাখবে। আমি পরবর্তীকালে 4 নম্বর আর 5 নম্বরগুলো তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে দুটো ক্লাসে শেষ করার চেষ্টা করব।